হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। টেন্স আমরা যেটা আজকে শিখতে যাচ্ছি সেটা কিন্তু যে কোনো ভাষার সব থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি যদি আমার একটু নিজের ভাষায় বলি, তাহলে যদি আমরা টেন্স বুঝি তাহলে আমাদের যে কোনো ভাষার টেনশনটা দূর হয়ে যায়। তাহলে বেশি কিছু লম্বা না করে আমি মূল ধারায় চলে আসি। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় টেন্স, টেন্স নিয়ে আমরা আজকে একটু পড়াশোনা করব। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি টেন্স তিন প্রকারের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স মূলত যে পার্টস অফ স্পিচকে কেন্দ্র করে আমরা শিখি বা শেখানো হয় সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া, বা ইংলিশে যেটা আমরা বলি এ ওয়ার্ড দ্যাট ডিনোটস সাম অ্যাকশন, কাজ। তাহলে এই ভার্ব বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল এই তিন প্রকারের হয়ে থাকে, যাকে আমরা ইংলিশে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স বলে থাকি। এতদূর পর্যন্ত আমাদের টেন্স বোঝার কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন আমরা এই চারটা যে প্রকার আমার আছে, প্রেজেন্টের চার, পাস্টের চারটি প্রকার, ফিউচারের চারটি ভাগ, এই চারটি ভাগে যখন আমরা ঢুকে যাই বা প্রবেশ করি বা বোঝার চেষ্টা করি, তখনই কিন্তু আমাদের অসুবিধা হয়। সেই চারটি ভাগ হলো ইনডিফিনাইট, যেটাকে আমরা অন্য ভাষায় বলি সিম্পল। কি বলে থাকি? সিম্পল। মানে সিম্পল মানে সাধারণ, সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ। তেমনি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আবার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একটি টেন্সের চারটি করে ভাগ। তাহলে টেন্স মূলত তিন প্রকার। বাকি চারটে যে জিনিস হচ্ছে সেই টেন্সের সিচুয়েশনটাকে বোঝাবার চেষ্টা করছে। মানে আমি যদি আমাদের প্রথমে ভাষা একটু বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, তারপর আমরা তার গঠন যাব এবং তার বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যেটা বোঝার চেষ্টা করব, ইনডিফিনাইট মানে সাধারণ। সাধারণ মানে যেটা আমরা সব থেকে বেশি আমরা যে ভাষায় কথা বলে থাকি, যেমন আমি খেলি, সে খেলে, সূর্য পূর্ব দিকে ওঠে, চাঁদ সন্ধ্যাবেলায় ওঠে, এই ধরনের বাক্যগুলোকে আমরা সিম্পল বলি। সেটা প্রেজেন্ট টেন্সে হতে, পাস্ট টেন্সে হলে হয়ে গেছিল, কাজটা শেষ হয়ে গেছিল, সেটা বোঝায়। আর ভবিষ্যৎ বলতে বোঝায় যেটা হবে। তাহলে আমরা একটা একটা টেন্স ধরে আজকে শেখার চেষ্টা করছি। প্রথমে আমরা শিখব ইনডিফিনাইট টেন্স। তাহলে ইনডিফিনাইট টেন্সকে যদি আমরা শিখি, তাহলে ইনডিফিনাইট টেন্স তিন প্রকারের: প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট যে আমি স্ট্রাকচারটা ছোট করে লিখেছি, এমনি একটা বাক্য তো অনেক অনেক ব্যাপার থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আবার ভার্বের দুটি ভাগ, ভার্বের অনেকগুলো ভাগ আছে। তার মূলত বাক্য ভার্বকে প্রথমে দুটি ভাগে ভাগ করা হয়, একটি সাহায্যকারী যাকে আমরা অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব বলে থাকি, আর একটা প্রিন্সিপাল যেটা আমরা মেন ভার্ব বলে থাকি। এবার এর অনেকগুলো ভাগ আছে, সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক। সেগুলো আমরা পরবর্তী ক্লাসে যখন ভয়েস, নেরেশন ইত্যাদি গ্রামার শিখবো, ট্রান্সফরমেশনে যাব, তখন যেমন যেমন আসবে আমরা সেই ভাগগুলো শেখার চেষ্টা করবো। তাহলে আজকে আমরা যে টেন্স শেখার চেষ্টা করছি, সেই টেন্সটা মূলত ভার্বের দুটি দিককে নিয়েই আমাদের আলোচনা হবে, এবং এই দুটি দিককে জানতেই হবে। একটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। আরেকটি হচ্ছে আমার প্রিন্সিপাল, প্রিন্সিপাল বা যেটা আমরা বলে থাকি মেন ভার্ব। এই দুটি ভার্ব। তাহলে এই দুটি ভার্ব জানতেই হবে, না জানলে কিন্তু আমাদের এই টেন্স জানা অসম্ভব। মানে টেন্সকে আমরা ভালো করে বুঝতে পারবো না। অক্সিলারি ভার্বে আবার অনেকগুলো ভাগ আছে। ভাগ বলতে অক্সিলারি অনেকগুলো ভার্ব আছে, যেগুলো আমরা যদি অন্যভাবে গ্রামাটিক্যাল ভাষায় বলি তাহলে সেগুলোকে বলা হয় বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডামি ভার্ব, মডেল ভার্ব। তা আমি অত বিস্তৃত না গিয়ে তোমাদেরকে সহজ সরল ভাষায় যেটা বোঝাবার চেষ্টা করব, যে হেল্পিং ভার্বকে আমরা মূলত চারটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে বি, বি ভার্ব, একটা হচ্ছে তোমার হ্যাভ ভার্ব, একটা হচ্ছে তোমার ডু ভার্ব,
আর একটা হচ্ছে গিয়ে তোমার মডেলস। এইগুলো বি ভার্বের মধ্যে আমরা সবাই জানি বি ভার্বের প্রেজেন্ট হচ্ছে am, is এবং are। বি ভার্বের পাস্ট হচ্ছে was, were এবং ফিউচার বি ভার্বের ফিউচার হচ্ছে shall be এবং will be। এটা হচ্ছে বি ভার্বের তিনটি প্রকার। তেমনি হ্যাভ ভার্বে যদি আমরা লিখি তাহলে হ্যাভ হ্যাজ, পাস্টে হবে হেড, ফিউচার উইল হ্যাভ, শ্যাল হ্যাভ। ডু ভার্বে প্রেজেন্ট ডু ডাজ, পাস্ট ডিড, ফিউচার ডু ভার্বে আমরা বলি না। মডেলস, মডেলস হচ্ছে কন্ডিশনাল। মডেলসে অনেক কিছু আছে, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, কুড ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদেরকে টেন্স বুঝতে গেলে এই দুটি ভার্ব মূলত জানতেই হবে এবং এগুলো আমরা অলরেডি হেল্পিং ভার্ব আমরা সবাই জানি, আমরা হেল্পিং ভার্ব মুখস্থ করেই আছি এবং এবং আমরা প্রিন্সিপাল ভার্ব যারা জানি যে মেন ভার্ব কোনগুলো মোটামুটি বোঝা গেছে। তাহলে আমাদের আজকে যেটা আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমি স্ট্রাকচার নিয়েছি সাবজেক্ট এবং V1, সাবজেক্ট এবং V1। ভার্বের কয়েকটি রূপ আছে মেন ভার্বের বা ফাইনাইট ভার্বের। V1 মানে একটা যদি ভার্বকে আমি এক্সাম্পল হিসেবে নিই তাহলে গো, আবার এর সাথে একটা যোগ হয় গোজ। এই গোজটা কিন্তু কার জন্য আমরা সবাই জানি, কার জন্য? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। ঠিক আছে, V2 মানে হয়ে গেল তোমার went, V3 মানে হয়ে গেল তোমার gone। ঠিক আছে, তেমনি V4 আছে, V5 আছে। তো V4 আমরা এখন জানার আমাদের প্রয়োজন না, V4 আমরা যখন কন্টিনিউয়াস টেন্স শিখবো তখন আমরা এটা দেখে নেব। তো আজকে আমাদের মূল হচ্ছে V1, V2 আর V3। তাহলে গো, গোজ, ওয়েন্ট আর গন। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট কিন্তু S প্লাস V1, সাবজেক্ট তারপরে ভার্বের একটা রূপ প্লে কিংবা প্লেজ, প্লে কিংবা প্লেজ। তাহলে আমরা যদি পার্সন আর নাম্বারকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের পার্সন তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার কটা? দুটা, সিঙ্গুলার এবং প্লুরাল। তাহলে সেই হিসাবে যদি আমরা একটা ফ্যামিলির একটা ছক বানাই তাহলে পার্সন আর নাম্বারের ছক কটা হবে আমাদের টোটাল? এদিকে হয়ে গেল সিঙ্গুলার, এদিকে হয়ে গেল প্লুরাল। তাহলে আমি যদি এখানে ফার্স্ট কে ধরি তাহলে ফার্স্ট হয়ে যাচ্ছে আমার কে? আমি, আমরা। আমি যদি সেকেন্ড ধরি তাহলে সেকেন্ড পার্সন হয়ে যাচ্ছে কে? তুমি, তোমরা। আবার আমি যদি থার্ড ধরি তাহলে থার্ড কিন্তু আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে পৃথিবীতে সবাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একের বেশি হলে প্লুরাল নাম্বার। এবার সবাই বলতে কে? অনেকে তো প্রশ্ন করবে স্যার সবাই বলতে কে? সবাই মানে 520 তো আমার 8টা আছে, তাহলে সবাইয়ের জায়গা কোথায়? তাহলে এটা খুব সহজে বোঝার নিয়ম আছে যে আবার পার্সন, নাম্বার এগুলো বোঝার কি 520 পিচের কেবলমাত্র দুটি 520 পিচ আছে যেটা তোমার পার্সন হিসাবে ব্যবহৃত হতে পারে, বাক্যে সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। সেই দুটি 520 পিচ হচ্ছে আমাদের নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন। তাহলে নাউন আর প্রোনাউন ব্যতীত অন্য কোন পার্টস অফ স্পিচ আমার পার্সনের মধ্যে মানে পার্সনে যাবে না। তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা, আরো সহজ হয়ে যাচ্ছে যে আমরা যখন পার্সন বা নাম্বারে নিয়ে আলোচনা করব আমরা কিন্তু কোনো অ্যাডজেক্টিভের আলোচনা করছি না, আমরা কোনো অ্যাডভার্বের আলোচনা করছি না, আমরা কোনো ভার্বের আলোচনা করছি না। প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন এগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে পার্সন এবং নাম্বারকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে পার্সন এবং নাম্বার মূলত দুটি পার্টস অফ স্পিচকে কেন্দ্র করে, মূলত কেন পরিষ্কার বলতেই হয় যে নাম্বার এবং পার্সন নাউন এবং প্রোনাউনকে নিয়ে হয়। কাকে নিয়ে হয়? নাউন এবং প্রোনাউনকে। তাহলে দেখো আরেকটা জিনিস কত সহজ না, আমি যখন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল চারটা জায়গা যেমন লিখেছি তখন এখানে কোনো নাউন জায়গা পাইনি। নাউন জায়গা পেয়েছে? কোন নাউন লিখেছি আমরা? লিখিনি। তাহলে আমাদের পরিষ্কার বুঝে যাও যে এখানে যে কোনো নাউন, এনি নাউন বিলংস টু থার্ড পার্সন। কত সহজ হয়ে গেল ব্যাপারটা।
নাউন মাত্রই থার্ড পার্সন। ধরে নাও আমি যখন নিজেকে বলছি আই অ্যাম আ টিচার বা তাহলে আইটা কিন্তু প্রোনাউন, কিন্তু যদি আমি আমার নিজের নাম নিই তাহলে আমার নামটা কোথায় চলে যাবে? ফার্স্ট পার্সনে থাকবে না থার্ড পার্সন চলে আসবে? থার্ড পার্সন। কেন? এই নিয়মের পরিপ্রেক্ষিতে যে এনি নাউন বিলংস টু থার্ড পার্সন, যে কোনো নাউন কোথায় যাবে? থার্ড পার্সন। এ ব্যতীত আমি তুমি বাদ দিয়ে আরো অনেক প্রোনাউন আছে, যেমন হি, শি, ইট ইত্যাদি ইত্যাদি। তেমনি প্লুরালে যখন আমরা যাব, নাউনের বহুবচন, বার্ডস, এলিফ্যান্টস ইত্যাদি ইত্যাদি। এ ব্যতীত একটা লিখেই ফেলি, বার্ডস। তাছাড়াও কি প্রোনাউনের দে, এরা হচ্ছে থার্ড পার্সন। তাহলে সোজা ভাষায় যদি বলি, আমি আমরা, তুমি তোমরা বাদ দিয়ে এনি নাউন অর প্রোনাউন সবার কোন ফ্যামিলিতে পড়ছে? থার্ড পার্সন। এক হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। ক্লিয়ার? তাহলে আমি যে গ্রামারটা উপরে লিখেছিলাম বা এই নিয়মটা, প্লে অবলিক প্লেজ, এই প্লেজ ওয়ার্ডটা, এই প্লেজ মানে ভার্বের সাথে এস বা ইএস যে যোগ হয়, তার জায়গা কোথায় জানো? কেবলমাত্র এখানে, এইখানে ভার্ব প্লাস এস অবলিক ইএস। এই যে নিয়মটা, যেটা আমার হচ্ছে কোথার থেকে? প্রেজেন্ট ইনডিফিনাইটে কেবলমাত্র। প্রেজেন্ট কিন্তু ভি1 এর জায়গা প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে এই জায়গাটা নিচ্ছে কেবল আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে 1 2 3 4 5, এই 5টার জন্য কে আছে? প্লে। তাহলে এবার পরিষ্কার করে বুঝাই, আই প্লে, উই প্লে, ইউ প্লে, দে প্লে, কিন্তু হি প্লেজ, শি প্লেজ, রাম প্লেজ, রহিম প্লেজ। এমনি করে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার যদি বলি, সাবজেক্ট প্লাস ভি1, এটা পরিষ্কার বোঝা গেছে। এরপরে অবজেক্ট, অনেক কিছু আছে যেটা বাক্য বেড়ে বেড়ে যায়, আমরা তেমনি বাক্য গঠন করে থাকি। তাহলে এটা এই অবধি আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এবং পরিষ্কার আমরা এটা লিখেছি, নিয়মটা কি লিখেছি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মেন ভার্বের সাথে এস বা এস যোগ হয়। পরিষ্কার, যে নিয়মটা আমি এইমাত্র তোমাদেরকে বুঝালাম। তাহলে ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে, যে কোনো ভার্ব, তার ভার্বের দুটি রূপ, গো অবলিক গোজ, প্লে অবলিক প্লেজ, ঠিক আছে? এই প্লে অবলিক প্লেজ, প্লেজের জায়গা কোনটা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাকি সবাইকে কি নেবে? প্লে। ঠিক আছে, এটা ক্লিয়ার? এস প্লাস ভি1 প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। না, আমি এক্সাম্পলের মাধ্যমে কয়েকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে এখন এই ক্লিয়ারটা কিন্তু অসুবিধা হবে পরবর্তীকালে কোথায় না, সেন্টেন্সে তো আরো অনেক ভাগ আছে। আমি যে আলোচনা বা উদাহরণগুলো দিচ্ছি সেটা কিসে? প্রেজেন্ট ইনডিফিনাইট, সরি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। কিসে? হাবাচক। তাহলে হাবাচক বাদ দিয়ে তো নাবাচক বলে একটা আছে, নেগেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। সেখানে কিন্তু গিয়ে একটু অসুবিধা হবে। তখন কিন্তু সেই হেল্পিং ভার্ব, যেটা আমি বলেছি, হেল্পিং ভার্বের যে প্রয়োজনটা আছে সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাবো। তাহলে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমি, বা যদি আজকে সময় পেয়ে যাই, আমি ওটাকে তুলে ধরবো নেগেটিভ ইন্টারোগেটিভ সাথে। সেকেন্ড যাচ্ছি আমরা পাস্ট ইনডিফিনাইট। কোথায়? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট মানে যে কাজটি হয়ে গেছে, সম্পূর্ণ শেষ, ঠিক আছে? যেমন গতকাল আমি ফুটবল খেলেছিলাম, খেলাটা হয়ে গেছে, কমপ্লিট। তখন এই ধরনের সেন্টেন্সের জন্য আমি কি ইউজ করব? সাবজেক্টের পর ভার্বের 2 নম্বর ফর্ম। ভার্বের 2 নম্বর ফর্ম কোনটা? এখানে আমরা পরিষ্কার দেখে ফেলেছি। গো গজের জন্য কি আসে? ওয়েন্ট, ঠিক আছে? তেমনি প্লেজের জন্য কি আসবে? প্লেড, ঠিক আছে? ব্রেকের জন্য কে আসবে? ব্রক। তাহলে ব্রেক, ব্রক, প্লে, প্লেড। এখানে আবার ভার্ব 2 রকমের হয়, মানে যারা ভি1, ভি2, ভি3, যারা ইডি লাগায়, এবং অনেকে ইডি ব্যতীত অন্যভাবে ফরমেশন হয়, রেগুলার এবং ইররেগুলার ভার্ব। আমরা এগুলো জানি। ভার্বের অনেক রূপ, অত বেশি ভিতরে না গিয়ে পরিষ্কার বোঝার চেষ্টা করব। এখানে ভার্বের 2 নম্বর ফর্মটা ইউজ করব, যে কোনো পাস্ট টেন্সে। কি নম্বর? 2 নম্বর। তাহলে এখানে কিন্তু আর এই সেই টেন্সটা অ্যাপ্লাই হচ্ছে না, ভার্বের সাথে এস বাই এস। এই ঝামেলাটা শেষ। এই সমস্যার সমাধান এখানে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পরিষ্কার। আমাদের টেন্স যদি আমরা দেখি 4 এবং 3, টোটাল কটা টেন্স আছে আমাদের? 12টা। 12টা টেন্সের মধ্যে ভার্বের সাথে এস বাই এস এর সমস্যা কেবল কিন্তু একটাতেই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় তার একটি টেন্স, যেটি হচ্ছে কেন?
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করব তখন আমরা কিন্তু একটু সাবজেক্টটা দেখে নেব, সেই সাবজেক্টের পার্সনটা কি পার্সন। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, সিঙ্গুলার, প্লুরাল না, তাহলে সেখানে আমরা ভার্বের সাথে কি যোগ করব, এস বা ইএস। এছাড়া সব ভার্বে আমরা কিন্তু যে কোনো সাবজেক্ট হোক, থার্ড পার্সন যদি না হয়, সিঙ্গুলার যদি না হয়, তাহলে আমরা প্লেন, প্লে, গো ইত্যাদি ইত্যাদি ভার্বগুলো ব্যবহার করব। 2 নম্বর আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স পরিষ্কার বলে দিলাম। তাহলে আমাদের যেই সাবজেক্ট থাকে না কেন, সাবজেক্ট বলতে আমি, আমরা, তুমি, তোমরা এবং সবাই, সে, তাহারা ইত্যাদি পৃথিবীর সবাই যারা নাউন প্রোনাউনের এরিয়ার মধ্যে পড়ছে। তাহলে এখানে আমরা যখন পাস্ট ইনডিফিনাইট করতে যাব, যেটা সাধারণ অতীত, সাধারণ অতীত মানে যে কাজটা হয়ে গেছিল, ঠিক আছে। মানে আমি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা বুঝলাম, আমার বোঝা হয়ে গেল, তাহলে আমি বোঝার ইংলিশ কি, আমার বোঝার ইংলিশ হচ্ছে আন্ডারস্ট্যান্ড। বোঝার ইংলিশ কি, আন্ডারস্ট্যান্ড। তাহলে আন্ডারস্ট্যান্ড যদি এটা বোঝার ইংলিশ আছে, যদি এটাকে আমি পাস্ট টেন্সে বলি, আমি বুঝলাম, তাহলে আই আমার সাবজেক্ট হয়ে গেল। তারপর কার জায়গা, এটার কি জায়গা, এটা কি ব্যবহার করবো আমরা, ভি টু। তাহলে আন্ডারস্ট্যান্ড ভি টু কি না, আন্ডারস্টুড, কি আন্ডারস্টুড, বাস, এস প্লাস ভি টু। এই ফরমেশনে আমাকে পাস্ট ইনডিফিনাইট বানাতে। ক্লিয়ার? আমি একটু রাব করি এটাকে, ঠিক আছে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স দেখে নিলাম। এবার এটা এক্সাম্পল একটু দিয়ে রাখি। 1 নম্বর, হি প্লেজ ক্রিকেট। প্লেসটা কি, ভি1, এখনই দেখলাম আমরা। এস কেন লাগলো, হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই হি বাদ দিয়ে যদি আই হতো, এস হতো না, যেটা বুঝালাম একমাত্র। 2 নম্বর কি ছিল, আমরা পাস্ট টেন্স শিখলাম, হি কি হয়ে গেল, প্লেড ক্রিকেট, হয়েছে। 3 নম্বর আমাদের যে গ্রামারটা বা টেন্সটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল বা উইল। এই শ্যাল বা উইলের কাজ কি, বো, বে, বা। বর্তমানে যদিও শ্যালের প্রয়োগটা একদম কমে গেছে, সব পার্সনেই কিন্তু উইল ব্যবহার করা হচ্ছে, তথাপি আমরা শ্যাল, উইল আমরা সবাই জানি, আই শ্যাল, উই শ্যাল, বাকিগুলো আমরা উইল হিসাবে ব্যবহার করে থাকি। তবে এখন কিন্তু এগুলো মিট আপ হয়ে গেছে, তেমন কোনো সমস্যা আসছে না। যাক, আমরা আজকে স্ট্রাকচারটা শিখি। স্ট্রাকচার যদি আমি বলি, তাহলে আমরা যদি ফিউচার ইনডিফিনাইট টেন্সে আলোচনা করার চেষ্টা করি বা বলার চেষ্টা করি, তাহলে এই কাজটা কি হবে না, খেলবো, মানে কাজটা এখনই হয়নি, যেটা ভবিষ্যতে কোনো একটা সময়ে হবে। এই ধরনের টেন্সকে আমরা কি বলি, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স যদি আমি প্লে ভার্বটাকে নিয়েই যদি আমরা টেন্সটা বানাই, তাহলে আমাদের কি হবে না, সাবজেক্ট হিসাবে আমরা নিলাম হি, ঠিক আছে। তারপরে একটা ভার্ব নেব, উইল বা সেল, কি নিলাম, উইল, হি উইল। উইলের পরে কি লিখছি আমরা, ভি1, ভি1 মানে প্লে, হি উইল প্লে ক্রিকেট। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। এটা সাধারণ বর্তমান, সাধারণ অতীত এবং সাধারণ ভবিষ্যৎ বলে আমরা এটাকে বলে থাকি। যদি ইনডিফিনাইট কে আরেকটা বলি আমরা কি বলে থাকি, সিম্পল, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, সিম্পল পাস্ট। এই ভাষায় আমরা সব থেকে বেশি কথা বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 3টে টেন্সে কিন্তু আবার একটা জিনিস চলে এসেছে, কি হেল্পিং ভার্বের একটি অঙ্গ, উইল। কি চলে এসছে, উইল। তাহলে এই দুটি টেন্স কেবল, এখন আবার একটা জিনিস মনে রাখিয়ে দিই, 12টা টেন্সের মধ্যে কেবলমাত্র 2টো টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট, এখানে হেল্পিং ভার্বের প্রয়োগ অনেক সময় হয় না, ঠিক আছে। বাকি সব টেন্স মানে আমাদের ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট বলো, কন্টিনিউয়াসের 3টা বলো, পারফেক্টের 3টা বলো, পারফেক্ট কন্টিনিউয়াসের 3টা বলো, সব টেন্সে কিন্তু আমার কিসের প্রয়োগ হয়, কিসের প্রয়োগ হয়, হেল্পিং ভার্বের প্রয়োগ হয়, ঠিক আছে। তাহলে হেল্পিং ভার্ব দেখতেই পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ জিনিস, হেল্পিং ভার্ব আমাকে মুখস্থ রাখতেই হবে। এটা ক্লিয়ার হয়েছে? আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। আজকে আমরা যেটা শেখাচ্ছিলাম ইনডিফিনাইট টেন্স, তাহলে ইনডিফিনাইট টেন্স 3 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনাইট, আরেকবার বলি, রিভাইজ করি। সাবজেক্টের পর আমরা কি লাগাবো, ভি1, কি লাগাবো, ভি1। ভি1 এর কয়টা রূপ, একটা ভি1 এর যেটা বেস ফর্ম সেটা, এবং তার সাথে অনেক সময় আমরা দেখছি ভার্বের পরে কি যোগ হচ্ছে, এস বা ইএস। কি যোগ হচ্ছে, এস বা ইএস। তাহলে এস বা ইএস যোগ হচ্ছে কেবলমাত্র কোথায়,
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে। বাস, তাহলে একটু সাবজেক্টটা দেখে নেওয়া, সাবজেক্ট কি ব্যবহার করছি বা প্রয়োগ করছি, সেই হিসাবে আমরা ভার্বের রূপটা বসাবো এখানে। তারপরে যেটা বাড়তি অংশ বা যেগুলো থাকে আমরা পরপর এগুলো সাজিয়ে দেবো। ঠিক আছে। দ্বিতীয়, যে কোনো পাস্ট ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট যাই থাক আমার দেখার নেই, ভার্বের 2 নম্বর ফর্ম এখানে ইউজ হবে। মানে সাবজেক্ট এখানে কি বসছে আমি দেখছি না, এই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে এখানে ভার্বের যে এগ্রিমেন্টটা সবসময় কি হবে, V2। কি হবে, V2। তাহলে ব্রেক যদি বলি ব্রক হবে। ঠিক আছে। প্লে থাকলে প্লেড হবে, পরিষ্কার। স্লিপ থাকলে স্ল্যাপড হয়ে যাবে, ফিল থাকলে ফেল্ট হবে। সেগুলো আমরা ভার্ব মুখস্থ করতে হয় আমাদের। ভার্বের V1 V2 V3 সেটা ইউজ করব। ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমরা কি দেখব, যে আমরা যে মেন ভার্বের বাদ দিয়েও কিন্তু একটা আমাদের এখানে মডাল ইউজ হয়েছে, বা ফিউচার ডিনোট করার জন্য যে দুটি শব্দ আছে শ্যাল আর উইল, তার মধ্যে আমরা একটা শব্দকে ব্যবহার করেছি। সেই স্ট্রাকচারটি কি, সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস V1, তারপর যেটা আমাদের বাড়তি ইউজ হচ্ছে তা আমরা প্রয়োগ করেছি। এতদূর টেন্সটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমি অন্য কোনো টেন্সে যাব না। কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইগুলো আমরা আলোচনা করব না, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। যাক, কিন্তু আমি এই টেন্সটা এখানেই শেষ করছি না। এই টেন্সটাকে যদি আমরা বুঝতে চাই, ভালো করে যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কিন্তু এই টেন্সের দুটি রূপ আরো জানতে হবে। সেটি হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। ঠিক আছে। তাহলে আমরা সেখানে ফিরে যাই। দেখো, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য করার নিয়ম হচ্ছে যে এই দুটি বাক্য কিন্তু হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। কার প্রয়োজন হয়? হেল্পিং। একটু আগে বললাম হেল্পিং ভার্ব কয় প্রকার, 4। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর মডেলস। তাহলে আমাদের কিসের প্রয়োগ হয়? হেল্পিং ভার্ব প্রয়োজন হবে। মানে আমি পরিষ্কার, এমনি ব্যতিক্রম অনেক আছে, আমরা ব্যতিক্রম দিয়ে কোনো উদাহরণকে শিখতে পারো না। এক্সেপশন ক্যান নট বি এন এক্সাম্পল, একটা ইংলিশে কথা আছে। ব্যতিক্রম উদাহরণ হতে পারে না। ব্যতিক্রমকে ব্যতিক্রমের মতোই আমরা শিখবো, উদাহরণটাকে ধরে আমরা শিখছি আজকে। ঠিক আছে। তাহলে আমি কি বলতে চাইছি, যে আমি নেগেটিভ বা ইন্টারোগেটিভ যদি কোনো বাক্য করতে যাই, কি নেগেটিভ বা ইন্টারোগেটিভ যদি কোনো বাক্য করতে যাই, তাহলে আমাকে কিসের প্রয়োজন হবে? একটা হেল্পিং ভার্বের। তার প্রয়োগ কিভাবে হয় না, একটা সূত্র আমি লিখিয়েছি আগে, এই সূত্রটা বলে দিচ্ছি ভার্বালি। যখন কোনো বাক্যকে ইন্টারোগেটিভ কিংবা নেগেটিভ করতে হয়, এবং যদি সেই বাক্যে আমরা হেল্পিং ভার্ব দেখতে পাই, তাহলে সেই হেল্পিং ভার্বকে আমরা ব্যবহার করব। যদি না দেখতে পাই, তাহলে সাবজেক্ট, পার্সন আর টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করব। ক্লিয়ার হল? তাহলে কি বললাম, যদি কোনো বাক্যকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য করতে হয়, এবং সেই বাক্যে যদি আমরা কোনো হেল্পিং ভার্ব পেয়ে যাই বা দেখতে পাই, তাহলে সেই হেল্পিং ভার্বকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বানাবার জন্য কাজে লাগাবো। যেহেতু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য বানাতে গেলে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, এর আগেও বলেছি। তাহলে এইটা বুঝে গেছো তোমরা। যদি আমরা হেল্পিং ভার্ব না পাই, তাহলে কাজ সাজিয়ে নিতে হবে ডু ভার্ব। এটা হচ্ছে নর্মাল একটা জেনারেল কনসেপ্ট। টু মেক অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স or to transform an affirmative sentence into a negative one or an interrogative one, you have to have a or an auxiliary verb, একটা সাহায্যকারী ক্রিয়া তোমার প্রয়োজন হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, একটি বাক্য লিখলাম, আই অ্যাম প্লেইং ক্রিকেট। ঠিক আছে। এখানে হেল্পিং ভার্ব কে আছে? আছে। তাহলে এই বাক্যকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বানানো খুব সহজ। কেন? কি বললেন একটু আগে, আমি কি বললাম, যে হেল্পিং ভার্ব যদি থাকে, সেই হেল্পিং ভার্বটাকে দিয়ে কাজে লাগিয়ে দেব ওই বাক্যটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। দেখো, একে নেগেটিভ করছি, কি করলাম, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। নটটা কার সাথে লাগিয়ে দিলাম? এম এর সাথে। এটা কি হয়ে গেল? নেগেটিভ। ঠিক তেমনি ইন্টারোগেটিভ যদি করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কি?
ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি না, ইন্টারোগেটিভ সাবজেক্ট সেন্টেন্সে হেল্পিং ভার্ব এগিয়ে আসে কার থেকে, সাবজেক্টের থেকে। কার থেকে এগিয়ে আসে, সাবজেক্টের থেকে। তাহলে এখানে হেল্পিং ভার্ব কে আছে, এম। তাহলে একে যদি আমি আই এর আগে নিয়ে আসি তাহলে কি হয়ে গেল, এম আই প্লেইং ক্রিকেট। তাহলে বাক্যে যদি হেল্পিং ভার্ব আছে তাহলে সেই হেল্পিং ভার্ব দিয়ে আমরা কি করতে পারি, খুব সহজভাবে একটি বাক্যকে, একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ বাক্য সহজে বানাতে পারি। ঠিক আছে, কন্ডিশনটা কি না, বাক্যে আমি কি দেখতে পাচ্ছি, অক্সিলারি যে কোনো একটা, অক্সিলারি যে কোনো একটা, ঠিক আছে দেখতে পাচ্ছি। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এই তিনটে এক্সাম্পল যেটা দিয়েছিলাম, এই তিনটে এক্সাম্পল দেখো, এই তিনটে এক্সাম্পলে কিন্তু আমার হেল্পিং ভার্ব নেই, আমার হেল্পিং ভার্ব নেই। তাহলে আমি কি ইউজ করব, এখানে সাবজেক্ট, পারসন এবং টেন্স অনুযায়ী তিনটি ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে ডু, ডাজ আর ডিড। কি কি আছে, ডু, ডাজ আর ডিড। তাহলে আমি এখানে যদি এই বাক্যটাকে তুলে ধরি, হি প্লেজ ক্রিকেট, এখানে কোন হেল্পিং ভার্ব আছে, নেই। তাহলে আমাকে ভার্বটাকে দেখে এটা কি টেন্সে আছে, ভার্বের সাথে এস বাই এস আছে, মানে এখনই দেখলাম কি ভার্বের সাথে এস বাই এস কোন টেন্সে যোগ হয়, কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে তো ক্লিয়ার হয়ে গেল এটা প্রেজেন্ট টেন্স, ভার্ব দেখে তো টেন্স বুঝতে পারবো আমরা। তাহলে প্রেজেন্ট টেন্সে ডু ভার্বের প্রেজেন্টের রূপ কটা, দুটা। কি কি, দুটি কি কি, ডু এবং ডাজ। তাহলে ডাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেখানে আছে বা ভার্বের সাথে যেখানে এস বাই এস যোগ হচ্ছে। তাহলে একে যদি আমি নেগেটিভ করি তাহলে হয়ে যাবে হি ডাজ নট প্লে। দেখো প্লে এসটা কিন্তু চলে গেছে, ঠিক আছে, কোথায় চলে এসছে, ডাজ নিয়ে নিয়েছে। হি ডাজ নট প্লে ক্রিকেট, এটা হয়ে গেল আমার নেগেটিভ। এটা কি বাক্য, নেগেটিভ, এটা আমার নেগেটিভ বাক্য। আবার এই বাক্যটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে আমার ডাজটা কি হবে, এগিয়ে আসবে, ডাজ হি প্লে ক্রিকেট, কোয়েশ্চেন মার্ক। বোঝা যাচ্ছে? তাহলে এই দুটি সূত্র দেখে আমি পরিষ্কার যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, যদি বাক্যে আমার কি হেল্পিং ভার্ব আছে, সেই হেল্পিং ভার্বটাকে কাজে লাগিয়ে আমি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স বানিয়ে দেব। যদি না থাকে তাহলে আমাকে টেন্স এবং বাক্যের সাবজেক্ট ও নাম্বার অফ পারসন অনুযায়ী আমাকে কি করতে হবে, ডু ভার্বের ধর্ম পালন করতে হবে। যেহেতু এখানে প্লেস ছিল, ডাজ বসলো। ঠিক যদি আমি পাস্ট ইনডিফিনিট এক্সাম্পলটা তুলে ধরি, হি প্লেড ছিল আমাদের বাক্য, এস প্লাস ভি টু, হি প্লেড ক্রিকেট। একে যদি আমরা নেগেটিভ করি তাহলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি হি ডিড নট আসছে। কেন না, প্লেডটা ভি টু, ডু ভার্বের ভি টু কি ডিড, ডু ডাজ তো প্রেজেন্ট, পাস্ট কি ডু এর ডিড। তাহলে হি ডিড নট, প্লেড আর ইটি চলে গেল, কোথায় চলে গেল, প্লে। ঠিক আছে, তাই এখান থেকে কি বুঝলাম, ডু ডাজ ডিড তুমি যেটাই বসাও ওখানে গিয়ে প্লে প্লে প্লে, ওখানে না এস থাকবে না ভার্বের পাস্ট টেন্স থাকবে, মূল যেটা ভার্ব আছে সেটাই বসবে। হি ডিড নট প্লে ক্রিকেট হয়ে গেল এটা নেগেটিভ। আর এটা যদি আমি প্রশ্নবোধক করি তাহলে ডিডটা এগিয়ে আসবে, ডিড হি প্লে ক্রিকেট। এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। তাহলে আমার ডু ডাজ আর ডিড এটার প্রয়োগ কিন্তু আমার কোথায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর পাস্ট ইনডিফিনিট টেন্সে। কেন না, এর আগে বললাম যে আমার 12টা টেন্সের মধ্যে দুটি টেন্স আছে যে টেন্সে আমাদের হেল্পিং ভার্বের অনেক সময় প্রয়োজন হয় না বা প্রয়োগ হয় না। তখন তাই বাক্যকে যদি আমি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি তাহলে নেগেটিভ এবং ইন্টারোগেটিভের সূত্র অনুসারে আমাদেরকে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, তখন আমরা ডু ডাজ বা ডিড ব্যবহার করে থাকি। এই সূত্রটা বা এই সমস্যাটা কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে দেখব না। তার পিছনে কারণ কি, দেখো ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপর কি আছে, শ্যাল আর উইল। শ্যাল আর উইল কার অংশ,
হেল্পিং ভার্বের কার অংশ হেল্পিং ভার্বের। তাহলে একটি ফিউচার ইনডিফিনাইট টেন্সকে যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ বানাতে হয় তাহলে আমি এই ধর্ম পালন করব। এখানে যেমন এম ছিল, এম কে দিয়ে নট করলাম, আবার এম কে সাবজেক্ট থেকে আগে নিয়ে এসে আমি কি করলাম ইন্টারোগেটিভ করলাম। ঠিক তেমনি যদি আমি একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স ধরি, এখানে ধরো হি উইল প্লে ক্রিকেট, এটাই ছিল আমাদের এক্সাম্পল ইন দ্য ফিউচার ইনডিফিনাইট। দেখো এখানে অলরেডি কিন্তু আমাদের একটা হেল্পিং ভার্ব আছে, তাহলে আমার আর বাইরের থেকে ডু ড্যাশ ডিড এর প্রয়োজন নেই। ডু ড্যাশ ডিড কখন আসে? যখন কোনো বাক্যে হেল্পিং ভার্ব থাকে না এবং যদি সেই বাক্যকে আমাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ বানাতে হয়। তাহলে আমরা এখানে পরিষ্কার হেল্পিং ভার্বের একটা রূপ দেখতে পাচ্ছি, কি উইল। তাহলে এই উইলটাকে কাজে লাগিয়ে যথাক্রমে নেগেটিভ মানে হি উইল নট প্লে ক্রিকেট, নেগেটিভ হয়ে গেল, বানিয়ে ফেললাম। আবার প্রশ্নবোধক করলে এই উইলটা এগিয়ে এলো, হি পরে চলে গেল, উইল হি প্লে ক্রিকেট বানিয়ে ফেললাম। তাহলে আজকে আমাদের ইনডিফিনাইট টেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। ইনডিফিনাইট টেন্স মানে হচ্ছে সাধারণভাবে যে আমরা যে ভাষায় কথা বলি, এবং সব থেকে বেশি কিন্তু এই টেন্সের আমাদের প্রয়োগ হয়। আমরা রাইটিং করি, স্টোরি রাইটিং হোক, প্রসেস রাইটিং হোক, ম্যাক্সিমাম প্রয়োগটা কিন্তু আমাদের এই ইনডিফিনাইট টেন্সের হয়। প্যারাগ্রাফ বলো, যেই বলো, তোমাদের সব থেকে বেশি প্রয়োগ আমাদের এটার হয়। ঠিক আছে, আজকে আর ক্লাসটাকে বেশি দীর্ঘায়িত না করে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদেরকে অন্য কোনো জিনিস বোঝানো হবে।